হ্যাঁ, টোটাল 4 মিনিট সময় শুরু করো। জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের পক্ষে অবস্থান করছি এবং পক্ষধারের প্রথম পক্ষ হিসেবে আজকে বিষয়টিকে আমি সংজ্ঞায়ন করে যাব। আজকের বিতর্কের বিষয় যে প্রবন্ধগুলো সম্মানের দাবি রাখে সেগুলো হলো দুর্নীতি প্রতিরোধ, সরকার, সদিচ্ছা, ঘাটতি। প্রথমে আসে যে দুর্নীতি কি। দুর্নীতি হলো কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষমতার অবলম্বন করে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করা। প্রতিরোধ হলো কোনো সমস্যা বা ক্ষতি ঘটার আগে তা প্রতিহত করার জন্য না পদক্ষেপ। সরকার হলো একটি দেশের শাসন কাজ পরিচালনা এবং জনসেবার জন্য দায়িত্বরত প্রতিষ্ঠান বা সংগঠন। সদিচ্ছা হলো কোনো ব্যক্তি বা সংগঠনের সুমনোভাব যা কল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রেরিত হয়। ঘাটতি হলো কোনো নির্দিষ্ট চাহিদা বা প্রয়োজন অনুযায়ী সম্পদের অভাব। প্রতিপক্ষ লক্ষ্য করুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আজকে বলে যাব। বর্তমানে বাংলাদেশে যে যে জায়গায় দুর্নীতি হচ্ছে সেই জায়গায় সরকার আজ আইন প্রয়োগের মাধ্যমে সেটি নির্মূল করছে। উদাহরণস্বরূপ বড় উল্লেখ করা যায়। বর্তমানে যেখানে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি ব্যক্তি কত বড় কর্মকর্তা, মন্ত্রী, নেতা বা আইনজীবী হোক না কেন তাদেরকে সেই পরিচয়টা না দিয়ে সরকার সেখানে সরাসরি আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল করছে প্রতিপক্ষ। উদাহরণস্বরূপ আমরা আর্মির সাবেক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিবেচনায় নেওয়া হবে বলেছেন দুর্নীতি দমনের চেয়ারম্যান মহিউদ্দিন আব্দুল্লাহ। তাদের প্রতিপক্ষ যেখানে দুর্নীতি দমনে বড় বড় কর্মকর্তাদেরও ছাড় দেওয়া হচ্ছে না সেখানে আপনারা কি এখনো বলবেন যে দুর্নীতি দমনে সরকার ঘাটতি রয়েছে প্রতিপক্ষ? এছাড়া প্রতিপক্ষ লক্ষ্য করুন দুদকের সদস্য 12 জন সদস্যকে দুর্নীতির কারণে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয় প্রতিপক্ষ। যেখানে দুদকের সদস্যদেরকে দুর্নীতির কারণে ছাড় দেওয়া হচ্ছে না প্রতিপক্ষ সেখানে কি আপনারা এখনো বলবেন দুর্নীতিতে সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে? প্রশ্ন না দেওয়া প্রতিপক্ষ আশা করছি উত্তর দিতে পারবেন। তাহলে আপনারা চোখ থাকতে হবে প্রতিপক্ষ। এছাড়া লক্ষ্য করুন বিভিন্ন ধরনের আইনের কথা। 2009 সালের 5 এপ্রিলে তথ্য অধিকার আইন, নারী ও শিশু নির্যাতন আইন 2000 সালের, দুর্নীতি দমন 2004 সাল, 2013 সাল, 2016 সালের আইন, হটলাইন বিভিন্ন ধরনের হটলাইন যেমন দুর্নীতি প্রতিরোধে 106, জরুরি সেবা 999, শিশু সহায়তা 109, নারী নির্যাতন 109। প্রতিপক্ষ আপনি দেখেছে প্রশ্ন সরকারের সদিচ্ছায় ঘাটতি থাকলে কিন্তু সরকারের কোনো দায় এসে যায় না যে সে তার দেশকে নির্মূল করে। সরকারের সদিচ্ছায় রয়েছে বলে আজ এতগুলো আইন প্রয়োগ করছে তার দেশকে মুক্ত করার জন্য, এতগুলো টোল ফ্রি হটলাইন প্রয়োগ করছে দেশকে মুক্ত করার জন্য প্রতিপক্ষ। এছাড়া প্রতিপক্ষ কয়েকটি উদাহরণ আরো কয়েকটি উদাহরণ লক্ষ্য করে প্রতিপক্ষ। বর্তমানে বাংলাদেশের অধিক জনগণই পুলিশের কথা শুনলে পুলিশ ঘুষ নেয়, পুলিশ দুর্নীতি করে এই কথাটি বলে প্রতিপক্ষ। কিন্তু যেখানে পুলিশের কয়েকজন সদস্যের কারণে ও সব পুলিশ পরিবারকে দোষ দেওয়া প্রতিপক্ষ সেক্ষেত্রে কিন্তু সরকারের সদিচ্ছার কোনো ঘাটতিতে দোষ নেই প্রতিপক্ষ। পুলিশের কারণে যেখানে আজ আপনারা শান্তি ক্ষমতায় যাচ্ছেন প্রতিপক্ষ সেখানে পুলিশকে কিভাবে দোষ দেয় প্রতিপক্ষ তা আমার পথ গমনে প্রতিপক্ষ। এছাড়া লক্ষ্য করুন প্রাত্যহিক সমাবেশের কথা। বর্তমানে স্কুলের প্রতিটি শিক্ষার্থীদেরকে প্রতিদিন সকালে শপথ পাঠদান গ্রহণ করা হচ্ছে প্রতিপক্ষ। শপথ পাঠদান দেওয়া হচ্ছে। সরকারের সদিচ্ছার অভাব থাকলে কিন্তু সরকার চাইবে যে প্রতিটি জনগণকে শপথের মাধ্যমে দুর্নীতি বিরোধী করে তোলা প্রতিপক্ষ। সরকারের সদিচ্ছা রয়েছে সেই জন্য কিন্তু সরকার চাচ্ছে যে প্রতিটি জনগণ দুর্নীতি বিরোধী হয়ে প্রতিপক্ষ। এছাড়া প্রতিপক্ষ একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট দান করা প্রতিপক্ষ। যেখানে ইভিএম এর মাধ্যমে ভোট অধিকারের মাধ্যমে নির্বাচন দেওয়া প্রতিপক্ষ সরকার কিন্তু দুর্নীতি প্রতিরোধ করার জন্য এই কাজটি করছে প্রতিপক্ষ। এক্ষেত্রে কিন্তু সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই প্রতিপক্ষ। এক্ষেত্রে সরকার চায় যে দেশটি দুর্নীতি মুক্ত প্রতিপক্ষ সেই জন্য কিন্তু সে ইভিএম এর মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে যাচ্ছেন প্রতিপক্ষ। এছাড়া বিভিন্ন ধরনের সেবা জনপ্রতিনিধি মনিটরিং এবং মেনটেনিং এর কথা বলা যায় প্রতিপক্ষ। খেলা তো কেবল শুরু। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা সালাইসাক সরকারি বালিকা বিদ্যালয়ের নাজিয়া নওমি অপসরাকে তার বক্তব্য রাখবার জন্য। এবার আহ্বান করছি বিপক্ষ দলের প্রথম বক্তা বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জারিফ। বক্তব্য রাখছে আব্দুল্লাহ আল জারিফ।
পড়ছে না ধরা, আইনের অভাব কি চলছে? সদিচ্ছার অভাব সরকারের, জনগণই আজ বলছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আমিও আমার দল এই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের বন্ধুদের প্রপঞ্চের সংগ্রামের ভিতর আমি 3টি বিষয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি এবং 2টি বিষয়ের প্রপঞ্চের সাথে আমি একমত পোষণ করছি। দ্বিমত পোষণ করছি দুর্নীতি প্রতিরোধ সরকার এবং সদিচ্ছায়ের সাথে, এবং একমত পোষণ করছি দুর্নীতি এবং ঘাটতি এর প্রপঞ্চের সাথে। মাননীয় সভাপতি, দুর্নীতি প্রতিরোধ বলতে আমরা কি বুঝি? দুর্নীতি প্রতিরোধ বলতে আমরা বুঝি কোনো দুর্নীতি সংগঠিত হওয়ার পূর্বে সেটিকে নির্মূল করা। এবং সরকার বলতে আমরা কি বুঝি? আজকের বিতর্কে আমরা সরকার বলতে বোঝাচ্ছি জনগণ কর্তৃক নির্বাচিত এমন একটি ব্যবস্থাকে যা সেই দেশের বা সেই ভূখণ্ডের মানুষের জন্য আইন প্রণয়ন করে এবং সেটিকে তা তত্ত্বাবধান করে। এবং মাননীয় সভাপতি, আমরা সরকার বলতে আরো বোঝাচ্ছি যে শুধু জনগণের দ্বারা নির্বাচিত নেতৃগণকে নয়, বরং যারা সরকারি কর্মকাণ্ড এবং সরকার কর্তৃক প্রণীত শাসন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে তাদেরকেও। মাননীয় সভাপতি, সদিচ্ছা বলতে আজকে আমরা বোঝাচ্ছি কোনো একটি বিষয়ে শুধু ইচ্ছা পোষণ করা নয়, বরং সেই বিষয়কে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এবং সেই পদক্ষেপকে মাঠ পর্যায়ে ব্যবহার করা। মাননীয় সভাপতি, বিতর্কের এই পর্যায়ে আমি আমার দলীয় মূলনীতি সুস্পষ্ট করছি। 1, সরকারি খাতগুলোকে দুর্নীতির উচ্চ মানের সূচকে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার ঘাটতি প্রমাণ করে দেয়। 2, সরকার প্রতিকারে ভূমিকা রাখলেও প্রতিরোধে ভূমিকা নেই বললেই চলে। 3, সরকার দুর্নীতি রোধে মাইক্রোস্কোপিক লেভেলের দুর্নীতি ঘাটতি থাকার পাশাপাশি তারা বড় দুর্নীতিও রোধ করতে ব্যর্থ। 4, সরকার কর্তৃক বড় বড় দুর্নীতিবাজদের সঠিক বিচারের আওতায় না আনায় অন্যরা দুর্নীতিতে প্ররোচিত হচ্ছে। মাননীয় সভাপতি, বিতর্কের এই পর্যায়ে আমি আমার দলীয় অবস্থান সুস্পষ্ট করছি। মাননীয় সভাপতি, আজকে আমরা বলছি না যে সরকার দুর্নীতি রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং মাননীয় সভাপতি আমরা এটি বলছি যে যে পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো যথেষ্ট নয়। মাননীয় সভাপতি, টিআইবি 2023-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সরকারি খাতে দুর্নীতি হয় 70.8%। মাননীয় সভাপতি, সরকারি খাতে এত পরিমাণ দুর্নীতি হয় কিসের কারণে? মাননীয় সভাপতি, কারণ সরকারের দুর্নীতি রোধে সদিচ্ছার ঘাটতি রয়েছে। মাননীয় সভাপতি, 27,000 কোটি টাকা উধাও হয়ে যায়। মাননীয় সভাপতি, সেই উধাওয়ের কিন্তু বিচার আজ পর্যন্ত হয়নি, কারণ মাননীয় সভাপতি ছিল না। মাননীয় সভাপতি, বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয় তার একটি তথ্যচিত্র তুলে ধরছি। বিশ্বব্যাংক জানায় 4 লেন বিশিষ্ট মহাসড়কের মধ্যে রংপুর হাটিকুমরুল মহাসড়ক তৈরিতে 1 প্রতি কিলোমিটারে $66 লক্ষ খরচ হচ্ছে এবং ঢাকা সিলেট রুটে প্রতি কিলোমিটারে $70 লাখ খরচ হচ্ছে। মাননীয় সভাপতি, অন্যদিকে 4 লেন বিশিষ্ট সড়কে ভারতে প্রতি কিলোমিটারে $12 থেকে $13 লাখ খরচ হয় এবং চীনে $14 থেকে $16 লাখ খরচ হয়। বাংলাদেশ সড়ক নির্মাণ মাননীয় সভাপতি, এখানে যদি সরকারি সদিচ্ছা থাকতো তাহলে কোনোভাবে যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি এগুলো কাজ করুক না কেন তারা দুর্নীতি করতে বাধ্য হতো না, দুর্নীতি রোধ হতে পারত। মাননীয় সভাপতি, এখন যদি সরকারের সদিচ্ছার ঘাটতি যদি এইভাবে চলতে থাকে তাহলে মাননীয় সভাপতি একদিন আমাদের দেশ দুর্নীতিতে পুনরায় বিশ্বে প্রথম স্থান অর্জন করবে। তাই আমি বলবো দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা আব্দুল্লাহ আল জাহিদকে তার উপস্থাপনার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান করছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা সালাইজা সরকারি উচ্চ বিদ্যালয়ের অধরা সাজনি বক্তব্য রাখার জন্য। উপস্থিত মাননীয় মডারেটর, নিম্ন বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে এবং বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই পক্ষে বলছি। জনকল্যাণ দ্রুত বিচারের স্বার্থে আদালতের নির্দিষ্ট স্থানে না বসে অপরাধ সংঘটিত স্থানে তাৎক্ষণিক বিচারের জন্য সরকার আমাদেরকে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত জনস্বার্থে আইন শৃঙ্খলা রক্ষা ও প্রতিরোধ কাজকে আরো দ্রুত এবং অধিকতর কার্যকর করে তুলেছে। বিগত পক্ষ লক্ষ্য করুন, আজ আমাদের
সভা থেকেই বাতিল দিয়েছে। মানে এটা লক্ষ্য করুন, এরপর পুরো প্রথম বছর বাইরে মন্ত্রিসভার ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে হজের বিভিন্ন কেলেঙ্কারি অভিযোগ ছিল। সেক্ষেত্রে ধর্মমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেয় সরকার। দুই নৌ পরিবহনের মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল বলে এবারে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তিনিও। তিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার কারণে মন্ত্রিসভায় স্থান পাননি তিনিও। এমনকি যাদের বিরুদ্ধে সামান্য পরিমাণে দুর্নীতির অভিযোগ ছিল তাদের এবার স্থান হয়নি মন্ত্রিসভায়। দুর্নীতি প্রতিরোধ চালিয়ে যাচ্ছে আমাদের সরকার। মাননীয় মনিটর, আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষের দাবি যখন দুর্নীতি প্রতিরোধের সরকারের সাথে ঘাটতি রয়েছে, তখন তা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আর প্রতিপক্ষ লক্ষ্য করুন, সরকার বিভিন্ন সময় দুর্নীতি প্রতিরোধের জন্য নতুন নতুন আইন এবং বিধি প্রণয়ন করছে। যেমন সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাবে বাধ্যতামূলক, ই-গভর্নেন্সের প্রসার ঘটানো, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। প্রতিপক্ষ এই আইনগুলিতে সরকারের সদিচ্ছার ঘাটতি থাকতেই হয়েছে, আশা করছি উত্তর দিয়ে যাবে। সরকারের পর্যাপ্ত সদিচ্ছারই ফল প্রিন্ট করেছেন রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই আইন। প্রতিপক্ষ লক্ষ্য করুন, বর্তমান সরকার এসি ব্যবহার দমন আইন, নারী ও শিশু পাচার আইন, দ্রব্যমূল্য বৃদ্ধি আইন, তথ্য অধিকার আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন, বন্টন আইন 2011, জাতীয় আমদানি নীতি এই আদেশ থেকে শুরু করে আমাদেরকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত দিয়েছেন। প্রতিপক্ষ এই সকল আইনকে প্রমাণ করে না যে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই, আশা করছি উত্তর দিয়ে যাবে। প্রতিপক্ষ এসব আইন কি শুধু আইনের থাকাই সীমাবদ্ধ? না, প্রতিপক্ষ একদমই না। ভোক্তা অধিকার আইন 2009 এর অধীনে ঢাকা মহানগরের কারওয়ান বাজার, চাকরাপুর ও সবুজবাগ সহ দেশব্যাপী মোট 54টি বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে 108টি প্রতিষ্ঠানকে 5,86,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগরের কারওয়ান বাজার, শপিং কমপ্লেক্স, মিরপুর চকবাজার, মৌলভীবাজার সহ 32টি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করে স্বাস্থ্য বিরোধী বিভিন্ন অপরাধে 67টি প্রতিষ্ঠানকে 4,62,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এই কার্যক্রমটি প্রমাণ করে যে সরকার যেখানে দুর্নীতির গন্ধ পাচ্ছে সেটি প্রতিরোধ করছে, তার সদিচ্ছার কোনো ঘাটতি নেই। বর্তমান সরকার সরকারি প্রতিষ্ঠানে সিসিটিভির আওতায় এনেছে এবং তার নিজস্ব সদিচ্ছার মাধ্যমে এই সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে কড়া নজরদারি করা হচ্ছে, যারা দুর্নীতি দমন প্রতিরোধ করতে পারে। সরকার এত সদিচ্ছা থাকার পরেও যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে যে সরকারি সদিচ্ছার ঘাটতি রয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা অধরা সাজদিনকে তার সুন্দর উপস্থাপনার জন্য। আমি এবার আহ্বান করছি বিপক্ষ দলের অর্থাৎ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা রাহি বিশ্বাসকে তার বক্তব্য রাখার জন্য। একবিংশ শতাব্দীর ডাক বাংলা দাঁড়িয়ে যখন পৃথিবীর উপর দিয়ে বয়ে যাচ্ছে নির্মলের হাওয়া, আর আমি স্বপ্ন দেখি আমার বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধে প্রথম হবে। আমার সেই স্বপ্নকে ভাঙিয়ে দিয়ে আমার বাংলাদেশ দুর্নীতিতে পারতম। ঠিক এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের বিতর্কের নির্ধারিত বিষয়বস্তু দুর্নীতি প্রতিরোধের সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। মাননীয় সভাপতি, আমি আমাদের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ যারা শুনছেন সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই বিতর্কের মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, প্রথমেই যেতে চাই বিপক্ষ দলীয় বক্তার প্রথম বক্তার কাছে। সরকারি বিতর্কের নিয়ম অনুযায়ী প্রথম বক্তা তাদের দলীয় অবস্থান সুস্পষ্ট করে যাবেন, ঠিক দলীয় অবস্থান সুস্পষ্ট করে তাদের দ্বিতীয় বক্তা। মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, তাদের প্রথম বক্তা বলে গেলেন আজকে সরকার নির্বাচনে ভোট কেন্দ্রগুলোকে ইভিএম দ্বারা সুসজ্জিত করেছে, কিন্তু বিজ্ঞপ্তি পক্ষের কাছে একটি তথ্য উপস্থাপন করছি। নির্বাচন পরিসংখ্যান তথ্য অনুযায়ী মোট ভোট কেন্দ্র 40,183, এর মধ্যে মাত্র 1,000টি ভোট কেন্দ্রে ইভিএম
10,830 কোটি টাকা 17টি সেবা খাতে। বিজ্ঞ প্রতিপক্ষের ঘুষের টাকা দিয়েছেন আমার দেশের সাধারণ মানুষ, আর ভোগ করেছেন আপনারা। বিজ্ঞ প্রতিপক্ষ আজকে আমাদের দেশের এই মানুষগুলো, তারা আমাদের দেশে খেটে খাওয়া মানুষ, তারা শুধু দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির শিকার। আর দুর্নীতি করছেন সেই সকল রাঘব বলেরা, যার পক্ষে দুর্নীতির যে সকল আইন প্রমাণ করছেন সেগুলো তারা এই সকল রাঘব বলার ধরার সময় বাইরে হয়ে গেছে। 2001 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। কিন্তু বাংলাদেশের এখন ঘাটতি দেখাচ্ছে। এই বিজেপি সরকারের মধ্যে প্রতিনিয়ত থেকেই যায়। তবে আবার আমি হয়তো দেখতে পাবো আমার বাংলাদেশে আবার 2001 থেকে 2005 সালের মতো আমার বাংলাদেশ দুর্নীতিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিভক্ত দলের দ্বিতীয় বক্তা রাহিম বিশ্বাসকে সুন্দর উপস্থাপনার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান করছি পক্ষ দলের তৃতীয় বক্তা এবং দলনেতা নাবিহা তাসিন, তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই বিতর্কের মহান মঞ্চে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আজকের বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকারের স্বচ্ছার কোনো ঘাটতি নেই। পক্ষে বলছি, মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বাংলাদেশ একটি গণতন্ত্র নির্ভর দেশ, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণের ভূমিকা মুখ্য এবং সরকারের ভূমিকা গৌণ। অর্থাৎ প্রতিপক্ষ লক্ষ্য করুন, দুর্নীতি প্রতিরোধে সরকারি ব্যবস্থা পর্যাপ্ত প্রয়োজন। লক্ষ্য করুন, আমাদের সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে পর্যাপ্ত সদিচ্ছা প্রেরণ করেছে। সরকারের প্রথম পদক্ষেপ হলো দুর্নীতি দমন কমিশন। প্রত্যেকটি জেলায় জেলায় একটি করে দুর্নীতি দমন কমিশন করে দেওয়া হয়েছে, যাতে তারা সম্পূর্ণভাবে দুর্নীতির বিরুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এটি কি প্রমাণ করছে না আমাদের সরকারকে কতটুকু সদিচ্ছা রয়েছে?
ধন্যবাদ পক্ষ দলের দলনেতা এবং তৃতীয় বক্তা নাবরিহা কাসিমকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে আমি আহ্বান করব আমাদের বিপক্ষ দলের দলনেতা আবু উবায়দা, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়। স্যার একটা কথা ছিল, হাইটের সাথে একটু সমস্যা হচ্ছে। ভাই আমিনুল ভাই, ঠিক আছে ভাই, ও লম্বা কি করবো? আমি বলি কি করবো? সমস্যা হলে ডায়াসে এসে বলো। ড্যাস ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই। মাননীয় সভাপতি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি প্রথমে আমার প্রতিপক্ষ দলের বক্তাদের একটি ভুল ধরে দিতে চাই। তার আজকের বিতর্কের বিষয়টিকে হয়তো লক্ষ্য করেনি। বিতর্কের বিষয় ছিল মাননীয় সভাপতি দুর্নীতি প্রতিরোধ। দুর্নীতি মাননীয় সভাপতি প্রতিকার নয়। আজকে মাননীয় সভাপতি তারা বিভিন্ন মানুষের শাস্তির কথা বলে গেলেন যে বিভিন্ন মাননীয় সভাপতি মানুষকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এটি তো মাননীয় সভাপতি প্রতিরোধ নয়। মাননীয় সভাপতি প্রতিরোধ হবে তখন যখন তারা সেই অপরাধ কিংবা দুর্নীতি করার পূর্বেই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, অথবা তাদেরকে আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তিনি মাননীয় সভাপতি বললেন যে পুলিশ প্রশাসনের গুলি কয়েক মানুষ রয়েছে যারা কিনা দুর্নীতির সাথে সংযুক্ত। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটি তথ্য তুলে ধরতে চাই। টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে 2023 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের সবচাইতে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে এই পুলিশ প্রশাসন। সেই আজকে আমার পরিবর্তন সরকারকে আইন প্রণয়ন এবং মাননীয় সংস্থা গঠনের মাধ্যমে সমর্থন রাখছেন। কিন্তু মাননীয় সভাপতি আজকে সরকারের বিভিন্ন ঐচ্ছিক কার্যাবলী রয়েছে। আজকে সেই কার্যাবলীগুলো আমাদের সরকার কতটুকু পালন করেছে সেই বিষয়ে আজকে তারা খেয়াল রাখছেন না। মাননীয় সভাপতি, আজকে সরকার কতটুকু দুর্নীতি দমনে বা দুর্নীতি প্রতিরোধে আজকে তাদের কতটুকু সদিচ্ছা রয়েছে সেই সদিচ্ছার বিষয়ে সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হয় যখন মাননীয় সভাপতি আমার দেশের গরিব মানুষদের জন্য বরাদ্দ দিতে চান, সেই গরিব মানুষের নিকট না পৌঁছে সেই এলাকার চেয়ারম্যানের নিকট পৌঁছায়। আজকে মাননীয় সভাপতি বিভিন্ন মানুষের কথা বলে গেলেন যে তাদেরকে সেই আইনের আওতায় আনা হয়েছে। এখন মাননীয় সভাপতি একটি বিষয় আজকে সরকারকে যদি আমরা ভাগ করতে যাই তবে আমরা তিনটি বিভাগ পাবো, আইন বিভাগ, শাসন বিভাগ এবং মাননীয় সভাপতি আজকে রয়েছে বিচার বিভাগ। এবং মাননীয় সভাপতি এই বিচার বিভাগের যিনি প্রধান অর্থাৎ মাননীয় সভাপতি প্রধান বিচারপতি যিনি কিনা রাষ্ট্রপতি কর্তৃক যাকে নিয়োগ দেওয়া হয়, আজকে মাননীয় সভাপতি তারাই যখন দুর্নীতিগ্রস্ত তখন প্রশ্ন আসে আমাদের সরকারের সদিচ্ছাটি কোথায়? মাননীয় সভাপতি বিচারপতি এস.কে. সিনহা এরা দুজনে কিন্তু মাননীয় সভাপতি সেই দুর্নীতির দায়ে অভিযুক্ত মানুষ। আজকে সেই বিচার বিভাগের প্রধান বিচারপতি যারা সরকারের সবচাইতে কাছের মানুষ, তারা যখন মাননীয় সভাপতি আজকে দুর্নীতিতে এইভাবে চলে যাচ্ছে তখন প্রশ্ন আসে সেই সরকারের ভূমিকার কথা। মাননীয় সভাপতি, আজকে আমরা যদি সরকারি হাসপাতালগুলোর দিকে লক্ষ্য করি যেগুলো কিনা মাননীয় সভাপতি অনেকটাই সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়, সেইখানে মাননীয় সভাপতি যাদের রেজিস্টার জুন 27, 2023 তথ্য মতে 5 বছরে সরকারি হাসপাতালগুলোতে 459 কোটি টাকার মাননীয় সভাপতি দুর্নীতি হয়েছে। আজকে মাননীয় সভাপতি তারা বিভিন্ন মানুষকে গ্রেফতারের কথা বলে গেলেন। আজকে তাদের গ্রেফতার করা হচ্ছে কখন? যারা মাননীয় সভাপতি যখন তারা সেই দুর্নীতি করে করে কোটি কোটি টাকার মালিক, যখন তারা মাননীয় সভাপতি বিঘাকে বিঘা জমি ক্রয় করে ফেলেছে, যাদের মাননীয় সভাপতি সেই ব্যাংক অ্যাকাউন্টের কোনো হিসাব নেই, তখন মাননীয় সভাপতি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কেন? যখন তারা প্রথম দুর্নীতি করেছিল, প্রথম ঘুষের টাকা দেওয়ার সময়, তখন আপনাদের সেই সরকারের সদিচ্ছাটি কোথায় ছিল? প্রশ্ন রেখে যাচ্ছি, আশা করি উত্তর পেয়ে যাবেন। আজকে মাননীয় সভাপতি তারা সদিচ্ছার বিষয়টিকে ভালোভাবে বুঝেননি। সদিচ্ছা বলতে মাননীয় সভাপতি শুধুমাত্র আমি একটি আকাঙ্ক্ষা প্রকাশ করলাম এটি বিষয় না, বরং
করে আমাদের পক্ষে চাই। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা এবং তৃতীয় বক্তা আবু ওবায়দাকে। আমরা শুনছিলাম সালাহ ইসাক এবং বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত দলের বক্তব্য। এবারে যুক্তি খণ্ডনের পালা। প্রথমেই পক্ষ দলের দলনেতা নাবিহা তাসিন, আমি তাকে আহ্বান করছি যুক্তি খণ্ডন পর্বে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ মাননীয় মনিটর আমাকে আরো একবার এই মহান মঞ্চের যুক্তি খণ্ডনের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে চলে যাব। তিনি বলে যাচ্ছেন যে অপরাধের আগে কেন তাদেরকে প্রতিরোধ করে দেওয়া হলো না। প্রতিপক্ষ অপরাধের আগে ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে তার যুক্তি খণ্ডাবার জন্য। এবারে আমাদের বিতর্কের শেষ বক্তা বিপক্ষ দলের দলনেতা এবং তৃতীয় বক্তা আবু ওবায়দাকে তার যুক্তি খণ্ডাবার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার যুক্তি খণ্ডন পর্বে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের প্রতিপক্ষ দলের বক্তারা তারা মাননীয় সভাপতি বারবার জনগণের সচেতনতার কথা উল্লেখ করে যাচ্ছে যে জনগণকে সচেতন হতে হবে, কিন্তু আজকের আমাদের বিতর্কের বিষয় ছিল যে সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে কিনা নেই। আজকে আমরা জন্মনিবন্ধনের কথা বলে গেলেন, কিন্তু মাননীয় সভাপতি এই 45 দিনের জন্মনিবন্ধন প্রণয়ন করার সাথে আজকে দুর্নীতি রোধের যে সম্পর্ক সেই বিষয়টি তিনি স্পষ্ট করে দেখে যাননি। আজকে মাননীয় সভাপতি আমাদের পক্ষ দলের তৃতীয় বক্তা, তিনি মাননীয় সভাপতি একজন সেনা কর্মকর্তা, বিমান বাহিনীর একজন মাননীয় সভাপতি পাইলট, আছেন
যাওয়া, তার মৃত্যুর ঘটনা বলে গেলেন। মাননীয় সভাপতি, আমার কাছে তার প্রশ্ন, সে কি দুর্নীতি রোধ করতে আজকে শহীদ হয়েছে? না মাননীয় সভাপতি, তার মৃত্যুটি ছিল একটি দুর্ঘটনা। এখানে আমাদের প্রতিপক্ষ দলের বক্তারা তার মাননীয় সভাপতি তাদের মূল দিয়ে যাননি। আজকে মাননীয় সভাপতি সনাতনী বিতর্কের বাইরের থাকো মূলনীতি, সেই মূলনীতি যখন আজকে তারা দিয়ে যাননি, তারপর থেকে দ্বিতীয় এবং তৃতীয় বক্তার বক্তব্যটি ছিল সম্পূর্ণ শূন্যের কোঠায়। আজকে মাননীয় সভাপতি আমাদের প্রতিপক্ষ দলের বক্তা তারা মাননীয় সভাপতি দুদকের কথা বলে গেলেন যে দুদক মাননীয় সভাপতি দুদক গঠিত হয়েছে, এছাড়া ভোক্তা অধিকার আইন প্রণীত করা হয়েছে। এখন আমি তাদেরকে কিছু তথ্য দিতে চাই। এই যে দুদকের যারা কর্মকর্তা রয়েছে বড় বড় পর্যায়ে কিংবা ভোক্তা অধিকারের যারা কর্মকর্তা রয়েছে, তারাও কিন্তু সরকারি ব্যবস্থাপনার অংশ হিসেবে তারা কাজ করে। এখন মাননীয় সভাপতি তথ্য দিকে লক্ষ্য করুন, জাতীয় ভোক্তা অধিকার আর ভোক্তা অধিকারের 2021 সালের মহাপরিচালক বাবলু কুমার সাহা, পরিচালক শামীম আল মামুন, উপপরিচালক আতিয়াস সুলতানা, এরা প্রত্যেকেই মাননীয় সভাপতি দুর্নীতির দায়ে দণ্ডিত। আজকে যখন সেই দুর্নীতি যারা প্রতিরোধ করবে, তাদের যারা উপরের স্তরের পরিচালক রয়েছেন, তারা যখন দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে এবং সেই জায়গায় আমাদের সরকার কোনো ভূমিকা রাখছে না, তখন প্রশ্নবিদ্ধ হয় সরকারের সদিচ্ছাটি কোথায়? মাননীয় সভাপতি, আমার মাননীয় সভাপতি বড় দুঃখ লাগে যে যখন আমি দেখি যে বাংলাদেশ থেকে প্রতি বছর 64,00,00,000 কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে, তথ্যসূত্র বিডি নিউজ। এবং মাননীয় সভাপতি, স্বাধীনতার পর থেকে এই 50 বছরে প্রায় 64 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, তথ্যসূত্র সময়ের আলো। সুতরাং